হনুমান দেখতে পাচ্ছ, কত হনুমান! এই বড় এখানে যে আদি মন্দিরটা ছিল সেখানে 2 ফুট উচ্চতার সোনার দুর্গা প্রতিমা ছিল। আর এখানে বিশ্বাস করা হয় যে মা গভীর রাতে এসে নিজেই ভোগ রান্না করেন। এই হচ্ছে ডুলুং নদী। আর বলি ততক্ষণ চলতো যতক্ষণ না বলির রক্ত এই ডুলুং নদীর জলে এসে মেশে। জগন্নাথ সিংহ এই চিল্কিগড় থেকেই ধল বিদ্রোহ ঘোষণা করেছিলেন ইংরেজ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। তখন পেছন ঘুরে রাজা দেখেন যে ওই রমণী ক্রমশ মাটির তলায় ঢুকে যাচ্ছে। আর সামনে যে রাজবাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 1922 সালে মল্ল রাজা নরসিংহ মল্লের রাজত্বকালে নির্মাণ কাজ শুরু হয়েছিল। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি পৃথিবীর যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। জঙ্গলমহল, অরণ্য সুন্দরী, ঝাড়গ্রাম থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে 80 কিলোমিটার বাইক জার্নি করে আমি পৌঁছে গেছিলাম ঝাড়গ্রামে। ওটা ছিল আমার ঝাড়গ্রাম ট্যুরের প্রথম পর্ব। আর ঝাড়গ্রাম ট্যুরের এই দ্বিতীয় পর্বতে আমি তোমাদেরকে দেখাবো ঝাড়গ্রামের সাইট সিন। ঝাড়গ্রামে তোমরা চলে আসার পর ঝাড়গ্রামে কি কি দর্শনীয় স্থান আছে, কি কি দেখতে পারবে, তার সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আজকে যেটা প্ল্যান করে আমি ঝাড়গ্রামে এসেছি সেটা হচ্ছে যে এইখান থেকে আমি চলে যাব চিল্কিগড়। চিল্কিগড় যেখানে আছে কনক দুর্গা মন্দির, ডুলুং নদী এবং চিল্কিগড় রাজবাড়ি, যেটা ঝাড়গ্রাম থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। আর বাকি যে সমস্ত জায়গাগুলো এখানে দেখার আছে সেগুলো কিন্তু ঝাড়গ্রামের মধ্যে 3 থেকে 4 কিলোমিটারের মধ্যেই পড়ে। আর এই ঝাড়গ্রাম থেকে আমি এখন চলে যাব কনক দুর্গা মন্দির, যেটা চিল্কিগড়ে অবস্থিত জাম্বনি ব্লকে। এখান থেকে মোটামুটি 14 থেকে 15 কিলোমিটার। ঝাড়গ্রাম থেকে 14 কিলোমিটার পথ অতিক্রম করে এখন যে জায়গাটাতে চলে আসলাম, এই জায়গাটাতে তুমি দেখতে পাবে একটা গেট আছে, উপরে লেখা আছে কনক অরণ্য, আর এখানে লেখা আছে ওয়ে টু টেম্পল, কনক দুর্গা টেম্পল। এই যে দেখতে পাচ্ছ কনক অরণ্য, এই পথ দিয়ে যেতে হবে কনক দুর্গা টেম্পলে। আর তোমাদেরকে বলি ঝাড়গ্রাম থেকে আসতে হবে জাম্বনি। আর ঝাড়গ্রাম থেকে জাম্বনির দূরত্ব মোটামুটি তুমি ধরে রাখো 12 কিলোমিটার। আর জাম্বনি থেকে আরও 3 কিলোমিটার তোমাকে এগিয়ে আসতে হবে। তো এই জায়গাটায় আমি চলে আসলাম। এখন চলো এই পথ দিয়ে ভেতর দিকে যাই, তোমার কনক দুর্গা টেম্পলটাকে দর্শন করে আসি। ফাইনালি তোমার চলে আসলাম চিল্কিগড়ে কনক দুর্গা মন্দির দর্শন করতে। আর এখন ঠিক আমি বাইরেটায় দাঁড়িয়ে আছি। আর এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিস কাম কাউন্টার। আর এখানে তোমার আছে পার্কিং লট, এখানে বাইক 4 চাকা সব পার্কিং করা যাবে। আর আমি আমার বাইকটা এখানে পার্কিং করে দিলাম। আর বাইক পার্কিং চার্জ নিল 20 টাকা। মন্দিরে প্রবেশের জন্য আগে 5 টাকা নেওয়া হতো, এখন কিন্তু 1 পয়সাও নেওয়া হয় না। মন্দিরে প্রবেশ এবং দর্শন করা সম্পূর্ণ ফ্রি। আর এই হচ্ছে বাইরেটা দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে অফিস কাম কাউন্টার। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ ঢালাই রাস্তা, রাস্তার দুপাশে সবুজ আর সবুজ দেখতে পাবে। এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে তোমাকে হেঁটে চলে যেতে হবে। সামনেই আছে কনক দুর্গা মন্দির। যাবার পথে তুমি এরকম অনেক ঔষধি গাছ দেখতে পাবে, যেমন এই গাছটার নাম হচ্ছে কুচিলা। আর এই রাস্তাটাই হচ্ছে অসাধারণ। ঝাড়গ্রাম থেকে অনেকটাই ভেতরে, মোটামুটি 13 থেকে 14 কিলোমিটার ভেতরে আছে এই কনক দুর্গা মন্দির। এই যে তোমাকে বাইকটা ওখানে পার্কিং করে এই রাস্তাটা হেঁটে হেঁটে যেতে হয়, এই রাস্তাটাই তোমার অসাধারণ। শুধু রাস্তার দুপাশে গাছ দেখতে পাচ্ছি, বড় বড় গাছ। আর দুপাশটা দেখো রেলিং দিয়ে ঘেরা আছে, আর মাঝখান দিয়ে এরকম ঢালাই রাস্তা চলে গেছে। এই এত সুন্দর রাস্তা দিয়ে তোমাকে চলে যেতে হবে কনক দুর্গা মন্দিরে। এই রাস্তাটা দিয়ে তুমি যখন হেঁটে যাবে না, মানে এত শান্ত নিরিবিলি, শুধু পাখির ডাক শুনতে পাবে। আর খুব সুন্দর এরকম সবুজ গাছপালা দেখতে পাচ্ছ, মাঝখান দিয়ে সূর্যের তাপ মাঝে মাঝে আসছে, দারুণ লাগছে। এক অসাধারণ পরিবেশ।
রাস্তাটা শুধু দেখো কত সুন্দর, শুধু সবুজ আর সবুজ গাছপালা দেখতে পাবে। ও আর সামনে হয়তো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ, পুচকুটা কাঁদছে। এখানে তোমার বললাম না অনেক গাছ আছে, এই গাছটার নাম হচ্ছে তোমার কেন্দু। আর এখানে একটা গাছ আছে কুচিলা। এরকম তুমি অনেক মানে ঔষধি গাছ এখানে দেখতে পাবে। আর এখানে একটা বিজ্ঞপ্তি দেখতে পাবে। আর তোমাদেরকে বলে রাখি, পুরো মন্দির চত্বরটাই কিন্তু আন্ডার সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে আছে। আর এখানে বন দপ্তরের একটা নোটিশ আছে। এখানে কিন্তু প্রচুর তোমার বান্দর আছে, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরটা গেলে অনেক বান্দর দেখতে পাবে। তো এখানে বন দপ্তরের একটা নোটিশ দেওয়া আছে যে হনুমানদের হাতে কোনো প্রকার খাবার দিতে বারণ করছে। হনুমানদের পাথর বা ইট ছুঁড়বেন না, এতে আপনাকে আক্রমণ করতে পারে। আর হনুমানদের খুব কাছাকাছি যাবেন না, এটা কিন্তু এখানে মেনে চলবে। তার কারণ হচ্ছে মন্দিরের ওই দিকটা আমি দেখতে পাচ্ছি প্রচুর হনুমান আছে। দেখো এই হচ্ছে মন্দিরের চত্বরটা, মন্দিরের বাইরেটা দেখতে পাচ্ছ প্রচুর হনুমান আছে। দেখো হনুমান আর হনুমান, চারিদিকে হনুমান দেখতে পাচ্ছ। কখন যে ছো মেরে ক্যামেরা ফ্যামেরা নিয়ে চলে যাবে কোনো ঠিক নেই। হনুমান দেখতে পাচ্ছ কত হনুমান, এই বড় বড়। আজ থেকে 500 বছর আগে এই কনক দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন গোপীনাথ সিংহ, যিনি ছিলেন জাম্বনির রাজা। কনক কথার অর্থ কি? কনক কথার অর্থ হচ্ছে সোনা। এখানে যে আদি মন্দিরটা ছিল সেখানে 2 ফুট উচ্চতার সোনার দুর্গা প্রতিমা ছিল, সেই জন্য এই মন্দিরটাকে বলা হয় কনক দুর্গা মন্দির। আর রাজা গোপীনাথ সিংহ স্বপ্নাদেশ পেয়ে এই কনক দুর্গা মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর আদি মন্দিরে যে কনক দুর্গার মূর্তিটা ছিল সেটা 1960 সালে চুরি হয়ে যায়। তারপরে গোপীনাথ সিংহের বংশধরেরা এই নতুন মন্দিরটা প্রতিষ্ঠা করেন এবং এইখানে অষ্টধাতুর একটি দুর্গা প্রতিমা প্রতিষ্ঠা করেন। আর পেছনে আমার যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে নবনির্মিত কনক দুর্গা মন্দির। আদি মন্দিরটা তোমার ওইদিকে আছে, আদি মন্দিরটা প্রায় ধ্বংসাবশেষ হয়ে গেছিলো, এখন অনেকটা সংস্কার করা হয়েছে। তো যেহেতু এটা একটা দুর্গা মন্দির, সেই জন্য দুর্গা পূজার সময় রীতি মেনে এখানে দুর্গা মায়ের পুজো হয়। অষ্টমী পূজা হয়ে যাওয়ার পর একটা নতুন হাঁড়িতে ভাত, ডাল এবং অন্যান্য সামগ্রী দিয়ে শালপাতা দিয়ে ঢেকে একটা উনুনের ওপর বসিয়ে 3টে কাঠে আগুন জ্বালিয়ে ভেতর থেকে তালা বন্ধ করে দেওয়া হয়। আর এখানে বিশ্বাস করা হয় যে মা গভীর রাতে এসে নিজেই ভোগ রান্না করেন। আর এখানে দেখতে পাচ্ছ কনক দুর্গা মন্দির অতিথি নিবাস। আর মন্দিরের ভেতরে গিয়ে কোনো রকম ভিডিওগ্রাফি করা, ছবি তোলা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। আর এটা দেখতে পাচ্ছ এটাই ছিল তোমার আদি মন্দির, যেটা এখন সংস্কার করা হয়েছে। প্রাচীনকালে এখানে বলির প্রথা প্রচলন ছিল। আর মনে করা হয় যে বলি এখানে ততক্ষণ দেওয়া হতো যতক্ষণ না এই মন্দিরের পেছন থেকে বয়ে যাওয়া ডুলুং নদীর জলে সেই বলির রক্ত গিয়ে মিশছে। আর এ হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ কনক দুর্গা মন্দির। আর এই দিকটাতে তুমি দেখতে পাবে ডুলুং নদী। এই সিঁড়িটা দিয়ে যদি নিচে চলে যাও সামনে দেখতে পাবে ডুলুং নদী। তো আস্তে আস্তে নিচে নেমে ডুলুং নদীটা দেখে আসি। মন্দিরের পেছন দিকটায় চলে আসবে, মন্দিরের পেছন দিকে আসলেই সামনেই তুমি দেখতে পাবে ডুলুং নদী। এই হচ্ছে ডুলুং নদী। ডুলুং নদীতে আমি দেখতে পাচ্ছি জল তো প্রচুর আছে, যেহেতু জাস্ট বর্ষাকালটা পার হয়েছে সেহেতু ডুলুং নদীতে প্রচুর জল আছে। জলের কলকল আওয়াজও শুনতে পাচ্ছি। মন্দিরের পেছন দিয়ে বয়ে গেছে এই ডুলুং নদী। আর যেটা তোমাদেরকে আগে বললাম যে এখানে প্রাচীনকালে বলির প্রথা প্রচলন ছিল। আর বলি ততক্ষণ চলতো যতক্ষণ না বলির রক্ত এই ডুলুং নদীর জলে এসে মেশে। তো এটাই ছিল ঝাড়গ্রামের আমার প্রথম দর্শনীয় স্থান, যেটা চিল্কিগড়ে অবস্থিত কনক দুর্গা মন্দির। আর এখান থেকে আমি চলে যাব চিল্কিগড় রাজবাড়ি।
যেটা মোটামুটি এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত। শুনেছি নদী নাকি কথা বলে, সত্যি কি তাই? নদী কি কথা বলে? সেই পাহাড় থেকে উৎপন্ন হয়ে নদী যখন বয়ে যায় তখন কার সঙ্গে কথা বলে? নদী যখন বয়ে যায় তখন বালির সাথে কথা বলে, পাথরের সাথে কথা বলে, গাছপালার সাথে কথা বলে, পাখিদের সাথে কথা বলে। সেই কথা বলতে বলতে নদী বয়ে চলে আপন মনে। আর এখন আমি চলে এসেছি ঝাড়গ্রামের একটা অন্যতম নদী, যার নাম হচ্ছে ডুলুং নদী। কনকদুর্গা মন্দির দেখে কনকদুর্গা মন্দির থেকে জাস্ট মোটামুটি 500 থেকে 600 মিটার চলে আসবে, আর আসার পরেই তুমি দেখতে পাবে ডুলুং নদী। যে ডুলুং নদী পার করেই তোমাকে যেতে হবে চিল্কিগড়ের রাজবাড়িতে। আর আমার পেছনে হচ্ছে সেই বিখ্যাত ঝাড়গ্রামের ডুলুং নদী। কনকদুর্গা মন্দির এবং ডুলুং নদী দেখার পর এখন আমি চলে আসলাম চিল্কিগড় রাজবাড়ির গেটের সামনে। আর এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ির দুয়ার, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে রাস্তা, ওই রাস্তা দিয়ে আমি সোজা আসলাম। আর সামনেই আমার দেখতে পাচ্ছ চিল্কিগড় রাজবাড়ি। আর চিল্কিগড় রাজবাড়ির ঠিক সামনেটাই ফাঁকা মাঠ আছে, এখানে আমি আমার বাইকটা পার্কিং করে দিয়েছি। রাজবাড়ি আর রাজবাড়ি নেই, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, দেখতেই পাচ্ছ কিচ্ছু নাই। আর এখানে রুম দেখতে পাচ্ছি, পুরো হলঘরের মতন দেখতে পাচ্ছ, পুরো নোংরা হয়ে আছে। বাবারে বাবারে, এত নোংরা! দেখো কি পরিস্থিতি রাজবাড়ি। এখানে একটা উনুন আছে, আর এই দিকটা দেখো ছাগল চড়ে বেড়াচ্ছে, পুরো জঙ্গলে ভরে গেছে। রাজা গোপীনাথ সিংহ যদি এখন আসতেন তাহলে দেখতেন যে আমার রাজবাড়ির কি হাল করেছে এরা, কোনো রক্ষণাবেক্ষণ নেই, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর যেটা রাজবাড়ির ভালো অংশ সেটা তো দখল হয়ে গেছে। তবে একটা ভালো জিনিস, এটা কিন্তু এখনও হোটেলে রূপান্তরিত হয়নি। বাকি রাজবাড়িগুলো তো সব হোটেলে রূপান্তরিত হয়ে গেছে, এটা কিন্তু হোটেল হয়নি। তবে অন্য একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জাম্বনি ICDS প্রজেক্টের অফিস হয়ে গেছে একটা। তো রাজবাড়িটা চলে গেছে এখন ICDS-এর অফিসের হাতে। ভেতরে অফিস, দর্শনার্থীদের প্রবেশ নিষেধ ভেতরে, কিন্তু এটাই হচ্ছে রাজবাড়ি। জাম্বনির রাজা ছিলেন গোপীনাথ সিংহ, যিনি কিনা কনকদুর্গা মন্দির এবং এই যে চিল্কিগড়ের রাজবাড়ি এটা প্রতিষ্ঠা করেছিলেন। আর এটাই ছিল তার রাজধানী। গোপীনাথ সিংহের একমাত্র কন্যা সুবর্ণমণির সাথে বিবাহ হয়েছিল পার্শ্ববর্তী ধলভমগড়ের রাজা জগন্নাথ সিংহের সাথে। 1765 সালে গোপীনাথ সিংহের জীবনাবসান ঘটে, আর তখন এই চিল্কিগড়ের রাজা হন জগন্নাথ সিংহ। ইতিহাসের আরেকটা ঘটনা এই রাজবাড়ির সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো চুয়ার বিদ্রোহের সময় জগন্নাথ সিংহ এই চিল্কিগড় থেকেই ধল বিদ্রোহ ঘোষণা করেছিলেন ইংরেজ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কঠোর হাতে সেই ধল বিদ্রোহকে দমন করেছিল। এই রাজবাড়ির চারিদিকে তুমি অনেক মন্দির দেখতে পাবে, অনেক মন্দিরই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, এক দুটো মন্দির সংস্কার করা হয়েছে। তো চলো
ঘুরে ঘুরে একটু মন্দিরগুলো দর্শন করি। এইটা একটা যা দেখতে পাচ্ছি নবরত্ন মন্দির, 9খানা চূড়া আছে, কিন্তু তোমার গেটে তালা মারা আছে। আর এই একটা মন্দির দেখতে পাচ্ছি, এটার অতটা রক্ষণাবেক্ষণ করা হয়নি। আর সামনে এই একটা মন্দির দেখতে পাচ্ছি, এই মন্দিরটা পুরো একদম রক্ষণাবেক্ষণ করে ভালোভাবে সংস্কার করে মেনটেনেন্স করে রাখা হয়েছে। চিল্কিগড়ের রাজবাড়ি দেখে আবার চলে আসলাম ঝাড়গ্রামে। আর চিল্কিগড়ের রাজবাড়ি, কনক দুর্গা মন্দির, এগুলোই কিন্তু ঝাড়গ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দূরে আছে। আর বাকি যে সমস্ত জায়গাগুলো দেখার সেগুলো কিন্তু ঝাড়গ্রামের মধ্যেই 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে আছে। তো আমি এখন চলে আসলাম ঝাড়গ্রামের আরেকটা দর্শনীয় স্থান, সেটা হচ্ছে মা সাবিত্রী মাতার মন্দির দর্শন করবার জন্য। তো চলো সাবিত্রী মাতার মন্দিরে প্রবেশ করি এবং মন্দিরটা দর্শন করি। আর এটাই হচ্ছে গেট, দেখতে পাচ্ছ সাবিত্রী মাতার মন্দিরে প্রবেশ করার। রাজস্থানের অম্বরের রাজা ছিলেন প্রথম মানসিংহ। প্রথম মানসিংহ মুঘল সম্রাট আকবরের নির্দেশে বাংলা জয় করতে এসেছিলেন এবং বাংলা জয় করতে এসে তিনি এই জায়গাতে 4 মাস ছিলেন। একদিন তিনি শিকার করতে বেরিয়েছিলেন এবং শিকার করতে গেছিলেন গভীর জঙ্গলে। জঙ্গল দিয়ে যখন তিনি শিকারের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছেন, তখন দেখেন এক সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। সুন্দরী রমণীকে দেখে 7-5 না ভেবেই তিনি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেন। সেই রমণী বিয়েতে রাজি হয়ে যান এবং শর্ত দেন যে রাজা সামনের দিকে এগিয়ে এগিয়ে যাবেন তার রাজমহলের দিকে এবং পেছনে পেছনে সেই রমণী যাবেন এবং রাজা যাতে কোনো মতে পেছন ঘুরে যাতে না তাকায়। তো এই শর্তে রাজা রাজি হয়ে যান। তারপর রাজা সামনের দিকে নিজের রাজপ্রাসাদের দিকে এগিয়ে যান এবং পেছনে পেছনে ওই রমণী হেঁটে আসেন। কিছুক্ষণ পর রাজা দেখেন যে পেছন থেকে কোনো আওয়াজ আসছে না। তখন পেছন ঘুরে রাজা দেখেন যে ওই রমণী ক্রমশ মাটির তলায় ঢুকে যাচ্ছে। তখন রাজা দৌড়ে যান এবং গিয়ে ওই রমণীর মাথাটা অর্থাৎ চুলের মুঠিটা ধরেন। বাকি অংশ মাটির তলায় ঢুকে যায় এবং চুলের মুঠিটা রাজার হাতে চলে আসে। তখন রাজা দুঃখে কষ্টে বিমূঢ় হয়ে পড়েন এবং রাজপ্রাসাদে বাড়ি ফিরে চলে আসেন। তারপর রাত্রেবেলায় ওই রমণীর স্বপ্নাদেশ পান এবং মা সাবিত্রী ওনাকে মন্দির গড়ে ওনার পুজো করবার জন্য নির্দেশ দেন। মা সাবিত্রীর নির্দেশ পাওয়ার পর রাজা মানসিংহ এই জায়গাতে মা সাবিত্রীর মন্দির গড়ে তোলেন এবং পুজো শুরু করেন। মা সাবিত্রীর এখানে নিত্য পুজো হয়। প্রত্যেক দিন অগণিত ভক্ত এখানে আসেন, পুজো দেন এবং মায়ের আশীর্বাদ নেন। মায়ের মন্দির সকাল 7:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত খোলা থাকবে ও বিকালে 4:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকবে। সাবিত্রী মাতার মন্দির দর্শন করার পর জাস্ট ওখান থেকে 500 মিটার দূরত্বে অবস্থিত ঝাড়গ্রাম রাজবাড়ি। আর এখন আমি চলে এসেছি ঝাড়গ্রাম রাজবাড়িতে। এই হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম রাজবাড়ির গেট। প্রবেশ নিষেধ, আমরা তো রাজা, আমাদেরকে প্রবেশ করতে দাও। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, এই ঝাড়গ্রাম রাজবাড়ি এখন কিন্তু একটা প্রাইভেট প্রপার্টি। সেখানে কিন্তু অবাধ প্রবেশ নিষেধ। তুমি গিয়েই কিন্তু পুরো রাজবাড়িটা ঘুরতে পারো না, দেখতে পারো না। শুধুমাত্র তারাই ভেতরে ঢুকবে যারা হচ্ছে সরকারি প্রশাসক বা এই রাজবাড়ির কেউ সদস্য বা স্টাফ,
বা এখানে যারা হোটেল বুকিং করে থাকবে তারাই কিন্তু একমাত্র এই রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে পারবে। দেখো কী লেখা আছে, প্রশাসন ও রাজবাড়ির অতিথি ছাড়া কেউ টোটো বা 4 চাকা গাড়ি নিয়ে গেটের ভেতরে প্রবেশ করিবেন না, অন্যথায় 100 টাকা হইতে 500 টাকা অবধি জরিমানা দিতে বাধ্য থাকিবেন। আর গেট দিয়ে প্রবেশ করে গেলেই তুমি মেন রাজবাড়িটা দেখতে পাবে। মেন রাজবাড়ির পেছনে একটা দুর্গ আছে, যেটা তোমার হচ্ছে আদি রাজবাড়ি, যেখানে রাজার সদস্যরা থাকতো এবং হচ্ছে রাজ্য চালাতো। আর সামনে যে রাজবাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 1922 সালে মল্ল রাজা নরসিংহ মল্লের রাজত্বকালে নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং 1931 সালে এই রাজবাড়িটা তৈরি হয়েছিল। রাজবাড়ি তো আর রাজবাড়ি নেই, এখন রাজবাড়িগুলো হোটেলে রূপান্তরিত হয়ে গেছে। রাজবাড়ি থাকবে মানে অবাধ প্রবেশ, সবাই দেখবে, ঘুরবে, ইতিহাস জানবে, তা নয় করে এগুলো হয়ে গেছে এখন সব হোটেল, বিজনেস, ব্যবসা। ঝাড়গ্রাম রাজবাড়ি দেখার পর খুব একটা ভালো এবং সুন্দর জায়গায় চলে আসলাম। ঝাড়গ্রাম মানেই তো জঙ্গলমহল। ঝাড়গ্রামে এসে যদি জঙ্গলই না দেখি তাহলে ঝাড়গ্রামে এসে লাভ কী? জঙ্গল তুমি এখানে দেখতে পাবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রকৃতি পর্যটন কেন্দ্র, এখানেই আছে ট্রাইবাল মিউজিয়াম। তো এখন আমি চলে এসেছি প্রকৃতি পর্যটন কেন্দ্র এবং ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার দেখতে। আর দেখতে পাচ্ছ পুরো শাল গাছের জঙ্গল, চারিদিকে শুধু শাল গাছ তুমি দেখতে পাবে। আর শাল গাছে ঘেরা এই জঙ্গলের মাঝ দিয়ে এরকম লাল মাটির মোড়ামের রাস্তা তুমি দেখতে পাবে। এই রাস্তা দিয়ে যদি একটু হেঁটে যাও তাহলে বুঝতে পারছো কেমন লাগবে, এক অসাধারণ পরিবেশের সাক্ষী থাকবে। আর এইখানে তুমি দেখতে পাবে ঝাড়গ্রামের জঙ্গলমহলের রাজা হাতি। আর এটাই হচ্ছে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, প্রকৃতি পর্যটন কেন্দ্র ঝাড়গ্রাম। আর তোমাদেরকে বলে রাখি, এই সেন্টারটা কিন্তু সোমবার বন্ধ থাকে, সপ্তাহের অন্যান্য দিন সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর এখানে তুমি কি দেখতে পাবে, এখানে তুমি আদিবাসীদের যে পোশাক আশাক, তারা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করে, তাদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, যে সমস্ত অস্ত্রগুলো তারা ব্যবহার করে, তার সমস্ত কিছু এখানে তোমার একটা মিউজিয়াম করে রাখা আছে। ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার দেখার সাথে সাথেই ঝাড়গ্রামের ট্যুর আজকে আমার এখানেই শেষ হচ্ছে। আশা করি প্রথম পর্বের ভিডিওটাও দেখেছো, যেই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার 80 কিলোমিটার বাইক জার্নি, যে কীভাবে আমি বাড়ি থেকে বাইক জার্নি করে এই ঝাড়গ্রামে এসে পৌঁছেছিলাম। আর সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে দেখতে চাইলে দেখতে পারো। আমার এই ঝাড়গ্রামের ট্যুর তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। তবে ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো যে ঝাড়গ্রামে আমি ফার্স্ট টাইমে আসলাম, খুবই ভালো লাগলো ঝাড়গ্রাম শহরটাকে। ঝাড়গ্রাম সম্পর্কে আমার যে ধারণা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ পাল্টে গেল ঝাড়গ্রাম শহরে এসে। ঝাড়গ্রাম শহরে এসে দেখলাম বড় বড় স্কুল কলেজ সমস্ত কিছুই আছে, কি নেই এখানে। বড় বড় শপিং মল, সমস্ত ব্যাংকের ব্রাঞ্চ থেকে শুরু করে সমস্ত কিছু একটা শহরে যা থাকে তার সমস্ত কিছু কিন্তু ঝাড়গ্রাম শহরে দেখতে পেলাম। তো খুবই ভালো শহর। তো তোমরা যদি ঝাড়গ্রামে আসো তাহলে আমি যেই স্থানগুলো ভিজিট করলাম সেগুলো অবশ্যই করতে পারো। তার সাথে সাথে একটা জিনিস আমার দেখার ইচ্ছা ছিল যেটা দেখতে পেলাম না, সেটা হচ্ছে ঝাড়গ্রাম মিনি জু। যেহেতু ওখানে বেজে গেছিলো প্রায় 1:30 আর আমাকে আরও 100 কিলোমিটার বাইক জার্নি করে বাড়ি যেতে হবে, সেই জন্য আর ঝাড়গ্রাম মিনি জুটা দেখা হলো না। তোমরা কিন্তু ঝাড়গ্রামে যদি আসো তাহলে ঝাড়গ্রাম মিনি জুটা কিন্তু অবশ্যই দেখে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।